হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম অসম্ভব সুন্দর একটা ড্রামা, যেখানে একটি মেয়ে 1 ইঞ্চি প্রিন্সেস হয়ে যায়। এখন তাকে স্বাভাবিক হতে হলে তার ক্রাশকে কিস করতে হবে। তো কি হয় পুরো ড্রামাতে, চলো দেখা যাক। গল্পের শুরুতে আমরা এক দাদিমাকে দেখি, যিনি মিনামি ও চিওমি নামে দুটো বাচ্চাকে 1 ইঞ্চি প্রিন্সেসের গল্প শোনাচ্ছিল। বাচ্চাদের গল্পটা অনেক ভালো লাগে, আর গল্পটা বাস্তবে ভেবে তারা চারপাশে 1 ইঞ্চি প্রিন্সেসকে খুঁজছিল। চিওমি এমন সময় পানিতে পড়ে যায় এবং তার জুতার উপর 1 ইঞ্চি প্রিন্সেসকে দেখতে পাচ্ছিল, কিন্তু মিনামি সেখানে চলে আসলে প্রিন্সেসটি আর সেখানে ছিল না। যাই হোক, চিওমি আর মিনামি অনেক ভালো বন্ধু ছিল। তারা একটি গুহার সামনে বসে প্রমিস করে তারা সারা জীবন এরকম বেস্ট ফ্রেন্ড হয়ে থাকবে। তখনই চিওমির ঘুম ভেঙে যায়। এর মানে সে ছোটবেলার স্মৃতিগুলো স্বপ্নে দেখছিল এতক্ষণ। আমরা জানতে পারি চিওমি নোবেল লেখে, কিন্তু কাউকে সে এ ব্যাপারে বলে না। এরপর চিওমি ব্রেকফাস্ট করতে চলে আসে। সেখানে তার বাবা মা ও ছোট বোন আসুকা ছিল। আর আজ চিওমির হাই স্কুলের প্রথম দিন ছিল। সে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে স্কুলে রওনা দেয়। এদিকে মিনামিও স্কুলে যাচ্ছিল, তবে মিনামি লাঞ্চ নিয়ে যেতে ভুলে গিয়েছিল। তাই তার মা চিওমিকে লাঞ্চ দিয়ে দেয় মিনামির জন্য। মাঝ রাস্তায় মিনামির মনে পড়ে সে লাঞ্চ আনতে ভুলে গেছে, তাই দৌড়ে বাড়ির দিকে আসছিল। চিওমি তার দিকে আসছিল, যার কারণে তারা একে অপরের সাথে ধাক্কা লেগে পড়ে যায় এবং অ্যাক্সিডেন্টালি কিস লেগে যায়। চিওমি দৌড়ে স্কুলে এসে এসব ভেবে লজ্জা ও গিল্টি ফিল করছিল। তখনই তার বন্ধু ইমিকো আর রিকো এসে তাকে ডাকে। তারা তিনজন বেশ খুশি ছিল, কারণ তারা সেম স্কুলে ছিল। এমন সময় নোমুরা নামের একটি মেয়ের এন্ট্রি হয়। তাকে দেখে ক্লাসের সব ছেলে ফিদা হয়ে যায়, কারণ সে দেখতে অনেক সুন্দর ছিল। কিছুক্ষণ পর ক্লাস শুরু হয়, আর ক্লাসে শৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষক মিনামিকে ক্লাস ক্যাপ্টেন বানায়, কারণ সে পড়াশোনায় এবং সব কিছুতেই ভালো ছিল। ক্লাসের অনেক মেয়েই মিনামির উপর ফিদা ছিল, আর মেয়েদের মধ্যে চিওমিকে ক্যাপ্টেন নির্বাচিত করতে চাইলে সে ততটা আগ্রহী ছিল না। তাই নোমুরাকে ক্লাস ক্যাপ্টেন বানানো হয়। ক্লাস শেষে সব মেয়ে ডান্স প্র্যাকটিস করছিল, কারণ খুব জলদি একটা কম্পিটিশন ছিল তাদের, আর চিওমির নাচের প্রতি প্রবল আগ্রহ ছিল। স্কুল শেষে চিওমি বন্ধুদের তার প্রিয় ডান্স টিমকে দেখায়, কিন্তু সেটা ছিল টোকিওতে। তবে চিওমি একবার হলেও সেখানে যেতে চায়। এরপর চিওমি আর রিকো একসাথে বাড়ি ফিরছিল। রিকো তাকে বলে, আমি রিসেন্ট ব্লু ফেরি নামে একটা নোবেল পড়ছি। এটা আমার অসম্ভব পছন্দের একটা নোবেল। চিওমি তার কথা শুনে অবাক ও নার্ভাস হয়ে যায়, কারণ সেটা তার লেখা নোবেল। রিকো নোবেলটার অনেক প্রশংসা করে। চিওমি বাড়ি ফিরে রিকোর কথা শুনে মুচকি মুচকি হাসছিল। পরদিন স্কুলে চিওমির টিচার তাকে মুনবানি বলে ডাকে, যেটা তার নোবেল দেয়া নায়িকার নাম। চিওমি ভয় পেয়ে টিচারকে এভাবে বলতে মানা করে, কারণ সবাই জেনে যেতে পারে, আর সে চায় না সবাই জেনে যাক সে লেখিকা। টিচার তাকে অনেক প্রশংসা করে তার প্রতিভার জন্য। চিওমি লজ্জা পেয়ে বলে, তেমন কিছু না, আমি তো মনের ভিতর যা আসে শুধু তাই লিখি। স্কুল শেষে রিকো আর চিওমিকে একটি গিফট দেয় এবং বলে, আমি জানি তুমি সেই লেখিকা। সাথে রিকো চিওমিকে প্রপোজ করে, তবে সে চিওমিকে জোর না করে বলে, তোমার কখনো ইচ্ছে হলে প্রপোজের উত্তর জানিও। বাড়ি ফেরার সময় চিওমি বেশ খুশি ছিল। ঠিক তখন আবার বৃষ্টি নামে। চিওমির পাশ দিয়ে তখন মিনামি ও নোমুরা যাচ্ছিল। তারা এক ছাতার নিচেই যাচ্ছিল। চিওমি দূর থেকে সেটা দেখে কিছুটা কষ্ট পায়, তাই বাড়ি ফিরে সে মন খারাপ করে কান্না করতে থাকে। তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। মিনামি আর চিওমি একে অপরকে প্রমিস করেছিল তারা সব সময় বেস্ট ফ্রেন্ড থাকবে। এসব নানা কথা ভেবে সে মন খারাপ করেছিল। যাই হোক, এরপর সে সিদ্ধান্ত নেয় টোকিওতে ডান্স কনফেডারেশনে যাবে, কিন্তু তার মা বাবা তাকে পড়াশোনায় মনোযোগ বসাতে বলে, কারণ সামনে তার এক্সাম। চিওমি তাদের কথা উপেক্ষা করে এবং এক প্রকার ঝগড়া লেগে যায়। চিওমির বাবা এক সময় তাকে থাপ্পড় পর্যন্ত দিয়ে দেয়। এতে সে রেগে বাইরে যায়। বাইরে আবার তার দেখা মিনামির সাথে। চিওমি তাকে প্রশ্ন করে, তুমি আমাকে ইগনোর করো কেন? মিনামি তার সাথে রুড ভাবে কথা বলে এবং জানায়, তোমার সাথে কথা বলার ইচ্ছে নেই। এরপর মিনামি তাকে আরো নানা কথা শোনায়। এতে সে রেগে সেখান থেকে চলে যায়। অতিরিক্ত বৃষ্টির কারণে ছাতা উড়ে চলে যায়। চিয়ামিও ছাতার পেছনে যায়। এদিকে বাড়িতে সবাই চিন্তিত, কারণ এত ঝড় বৃষ্টির মাঝেও চিয়ামি বাড়ি ফিরছে না। তাই তার বাবা তাকে খুঁজতে বের হয়। এদিকে চিওমি ছাতার পিছু নিতে নিতে সেই গুহায় এসে বসেছিল, যেখানে তারা ছোটবেলায় প্রায় আসতো। অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে সে বাড়িতে ফিরতে পারছিল না।
তাই বসে বসে ভাবছিল একদিন মিনামির বাবা তাদের ছেড়ে চলে যাচ্ছিল। চিয়োমি এগুলো দূর থেকে দেখছিল, আর সেদিনের পর থেকে মিনামি তার সাথে কথা বলে না। যাই হোক, এরপর একটা বিদ্যুৎ চমকায় এবং পরদিন দেখা যায় চিয়োমি সেখানে ঘুমিয়ে পড়েছিল। তার ঘুম ভাঙলে সে দেখে তার শরীরে কাপড় নেই, আর তার কাপড়গুলো বড় হয়ে গেছে, অর্থাৎ সে ছোট হয়ে গেছে। সে হতভম্ব হয়ে যায়, ভয়ে চিৎকার করতে থাকে। সে বুঝতে পারছিল না এখন কি করবে। তখন সে বুদ্ধি করে রিকোর গিফট দেয়া পুতুলের পোশাক পরে নেয়। অন্যদিকে মিনামির মা তাকে চিয়োমির নিখোঁজ হওয়ার বিষয় জানায়। এটা শুনে সে একটু ভয় পায়, কারণ তার কথায় হার্ট হয়ে কাল রাতে চিয়োমি কোথাও চলে গিয়েছিল। দেরি না করে সে বাইরে এসে চিয়োমিকে খুঁজতে খুঁজতে সেই গুহার সামনে আসে, যেখানে চিয়োমির কাপড় দেখতে পায়। মিনামি ভাবতে থাকে চিয়োমির সাথে খারাপ কিছু হয়নি তো। এসব ভেবে সে চিয়োমিকে চিৎকার করে ডাকতে থাকে। এমন সময় মিনামি অন্য কারো ডাক শুনতে পায়। আশেপাশে লক্ষ্য করার পর সে চিয়োমিকে দেখতে পায়। সে দেখতে পায় চিয়োমি অনেক ছোট হয়ে গেছে। মিনামি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। সে মনে করছিল এগুলো স্বপ্ন, কিন্তু চিমটি কাটার পর সে বুঝতে পারে মোটেও এটা স্বপ্ন না। এদিকে চিয়োমি এত কিছুতে জ্ঞান হারিয়ে ফেলে। মিনামি তাকে নিয়ে বাড়ি আসে। বাড়িতে আশেপাশের সব প্রতিবেশী এসেছিল চিয়োমির নিখোঁজের কথা শুনে, এবং সবাই বেশ চিন্তিত হয়ে পড়েছিল তার জন্য। মিনামি এসব দেখে তাদের সবকিছু বলতেই যাচ্ছিল, কিন্তু চিয়োমি তাকে মানা করে বলে এই অবস্থায় সে পরিবারের সামনে একদম যেতে চায় না। এরপর মিনামি তাকে নিজের রুমে নিয়ে এসে বিস্কুট খেতে দেয়। মিনামি উঠে দাঁড়ায় এবং অ্যাটিটিউডের সাথে বলে আমার জিনিসপত্রে হাত দিবে না, আর আমার মা দাদির সামনে ভুলেও যেও না। চিয়োমি তার কথা বুঝতে পারে। তখন সে লজ্জার সাথে মিনামিকে জানায় সে ওয়াশরুমে যাবে। মিনামি তাকে জানালার পাশে টবে ফ্রেশ হতে বলে, কারণ এই অবস্থায় সে ওয়াশরুমে যেতে পারবে না। স্কুলেও এই খবর ছড়িয়ে পড়ে যে চিয়োমি হারিয়ে গেছে। বাড়িতে এদিকে ওদিকে চিয়োমি মিনামির রুমে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল কোথায় কি আছে। এমন সময় মিনামির দাদি চলে আসে রুম পরিষ্কার করতে। চিয়োমি তাকে দেখে জানালার বাইরে লুকিয়ে পড়ে। ঘর পরিষ্কার হয়ে গেলে দাদিমা জানালা বন্ধ করে চলে যায়, আর এই কারণে ঠান্ডায় চিয়োমি জানালার বাইরে আটকা পড়ে যায়। এদিকে স্কুলে মিনামি লাঞ্চ করছিল। তখন তার বন্ধু এসে চিয়োমির নিখোঁজ হওয়ার বিষয়ে নানা কথা বলছিল। মিনামি সেখান থেকে বাড়িতে চলে আসে। রুমে এসে সে চিয়োমিকে কোথাও খুঁজে পাচ্ছিল না। তখনই জানালার উপর সে চিয়োমিকে দেখে এবং জানালা খুলে দিলে চিয়োমি রিল্যাক্স ফিল করে। মিনামি তাকে বলে স্কুলে তার হারানো নিয়ে নানা কথা ছড়িয়ে পড়ছে। এটা শুনে সে ভয় পায় এবং মিনামিকে বলে তাকে সবাই খুঁজছে আর তার পোশাক সেই গুহায় পড়ে আছে। পেয়ে গেলে উল্টাপাল্টা খবর ছড়িয়ে পড়তে পারে, তুমি গিয়ে সেগুলো নিয়ে এসো। মিনামির তার কথা সঠিক মনে হয়। এদিকে চিয়োমিকে সবাই খুঁজছে। মিনামি সবার চোখ ফাঁকি দিতে দিতে গুহায় পৌঁছে কাপড় ও জুতা নিয়ে চলে আসে। মিনামি ঘরে এসে চিন্তিত হয়ে পড়ে যে তাকে কেউ সন্দেহ করছে না তো। এসব চিন্তার মাঝে সে চিয়োমিকে বলে সে তার বাড়িতে কেন ফিরে যাচ্ছে না। চিয়োমি উত্তরে বলে আমি এই অবস্থায় বাড়ি ফিরতে পারবো না। সবাই আমার এই অবস্থা দেখে অনেক চিন্তিত হয়ে যাবে, আর আশেপাশে এটা নিয়ে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হতে পারে। মিনামি তখন তার দিকে ফোন বাড়িয়ে বলে তাহলে অন্তত ফোন দিয়ে তোমার মা বাবাকে বলো তুমি ঠিক আছো। চিয়োমি এতেও দ্বিধা জানায়, যার জন্য মিনামি রেগে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর মিনামির মা এসে তাকে জানায় চিয়োমির পরিবার বাইরে থেকে তার একটি জিনিস পেয়েছে। এদিকে তার পরিবারের কান্নাকাটি লেগে গেছে। তারা মনে করছে চিয়োমি কিডন্যাপ হয়ে গিয়েছে। এমন সময় ফোনে কল আসে। কলটি আর কেউ না, বরং চিয়োমি করেছিল। চিয়োমির বাবা ফোন রিসিভ করলে চিয়োমি অপর পাশ থেকে জানায় আমি ভালো আছি। তার বাবা তাকে বলে তুমি কোথায়, তাড়াতাড়ি বাড়ি আসো। তখন মিনামি বলে সে টোকিওতে এসেছে ড্যান্স কনফেডারেশনে অংশগ্রহণ করার জন্য। এটা বলেই সে কল কেটে দেয়। চিয়োমির পরিবার আর প্রতিবেশীরা এতে কিছুটা স্বস্তি বোধ করে, কারণ সে ঠিক আছে। তুমি তোমার বাবা মাকে এটা কেন বলেছো যে তুমি টোকিওতে? তুমি কি তোমার বাড়িতে ফেরত যেতে চাও না? চিয়োমি ইমোশনাল হয়ে বলে অবশ্যই যেতে চাই, কিন্তু এই অবস্থায় না। আশা করা যায় আমি সব সময় এমন থাকবো না। ঠিক হবার কোনো না কোনো উপায় তো আছেই। আমি ঠিক হলে চলে যাব। এখন আমাকে তোমার সাথে রাখো প্লিজ। মিনামির কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। এরপর মিনামি চিয়োমির গোসলের ব্যবস্থা করে দেয় এবং তার শোয়ার জন্য একটি ছোট বিছানা তৈরি করে দেয়। চিয়োমি এসবে অনেক খুশি ছিল। সে মিনামিকে অনেক ধন্যবাদ জানায় তারা তো খেয়াল রাখার জন্য। কিছুক্ষণ পর চিয়োমি তাকে বলে আমি প্রথম কোনো ছেলের সাথে এক রুমে ঘুমাবো। মিনামিও বলে আমিও প্রথম কোনো মেয়ের সাথে থাকবো। চিয়োমি বলে তুমি কি নমুরার সাথে ডেট করছো? কিন্তু মিনামি কোনো কথা বলে না, তার হোমওয়ার্ক করতে থাকে। চিয়োমি বসে বসে তাকে দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে।
শো অবস্থায় তাকে এতটাই কিউট ও ইনোসেন্ট লাগছিল যে মিনামি তাকে দেখেই যাচ্ছিল। কিছুক্ষণ পর চিয়োমির ঘুম ভাঙলে সেও দেখতে পায় মিনামি টেবিলেই ঘুমিয়ে পড়েছে। এরপর সেও ঘুমিয়ে পড়ে। পরদিন চিয়োমি মিনামিকে রূপকথার গল্প বলছিল, যেখানে অসুস্থ প্রিন্সেসকে প্রিন্স কিস করার কারণে জাদু কেটে যায় এবং সুস্থ হয়ে যায়, আর এরপর তারা সুখে দিন পার করতে থাকে। চিয়োমি লজ্জা মুখে আরো বলে, আমার তো মনে হয় আমার প্রিন্স আমাকে কিস করলে আমিও ঠিক হয়ে যাব। মিনামি তাকে নিন্দে করে বলে, তোমার ভেতর কি এমন প্রিন্সেসের কোনো গুণাবলী আছে? আর হ্যাঁ, তোমার প্রিন্স কি রিকো নাকি যে তোমায় প্রপোজ করেছে? এসব নানা কথা বলে মিনামি মজা নিতে থাকে। যাই হোক, এরপর তারা চিয়োমির বাড়িতে যায় তার পুতুলের কাপড় নিতে, যাতে চিয়োমি পরতে পারে। কিন্তু সেই মুহূর্তে চিয়োমির বোন চলে আসে, যার জন্য তারা কাপড়গুলো নিতে পারে না। তাই তারা গিফট শপে গিয়ে পুতুলের কাপড় কিনতে যায়। কিন্তু পকেটে থাকা চিয়োমির কোনো ড্রেসই পছন্দ হচ্ছিল না। তাই তারা সিম্পল লাল একটা পোশাক নিয়ে নেয় এবং বাইরে এসে আইসক্রিম খাচ্ছিল। মিনামির তখন তার দাদির বলা ছোটবেলার সেই কথা মনে পড়ে যায়, যেখানে সে বলেছিল 1 ইঞ্চি প্রিন্সেস পূর্ণিমা রাতে বড় হওয়ার উইশ করার পর সে ঠিক হয়ে গিয়েছিল। সেই কথা মনে পড়লে মিনামি একটি টেম্পলের কাছে যায় এবং সেটার ভিতর গিয়ে সে জাদুকরি হাতুড়িটি দেখে। আর চাঁদ যখন পরিপূর্ণ পূর্ণিমার আলো দিতে থাকে, মিনামি সে হাতুড় চাঁদের আলোর দিকে ধরে নাচাতে থাকে, আর হাতুড়টি এতে উজ্জ্বল আলোয় আলোকিত হয়ে উঠছিল। চিয়োমি সেখানে বসে ঠিক হবার উইশ করতে থাকে, কিন্তু তখন তার মনে হয় যদি সে ঠিক হয়ে যায় তাহলে সে মিনামি থেকে আবার দূরে চলে যাবে। তাই সে মনে মনে আর উইশ করে না, যার কারণে হাতুড়টি আবার আগের মতো হয়ে যায়। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। পুলিশ মনে করেছিল এখানে চোর এসেছে, তবে মিনামিকে দেখে সে যেতে দেয়। তারা হতাশ হয়ে বাড়িতে এসে পড়ে। তখন প্রচুর বৃষ্টি হচ্ছিল। মিনামি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, সেদিনও এরকম বৃষ্টি ছিল, তখন তুমি সেই গুহায় ছিলে। চলো সেখানে গিয়ে দেখা যাক তুমি আবার আগের মতো ঠিক হও কিনা। এই ধারণায় মিনামি তাকে নিয়ে আবার সেই গুহায় যায় এবং তাকে একা থাকতে বলে। কিন্তু চিয়োমি মিনামিকে যেতে দেয় না। দেখতে দেখতে সকাল হয়ে যায়, আর সকালে তাদের ঘুম ভাঙলে দেখা যায় চিয়োমি আগের মতোই ছিল। হতাশ হয়ে তারা বাড়ি চলে আসে। মিনামি অসুস্থ হয়ে পড়েছিল, যার জন্য সে ফ্লোরে এসে শুয়ে পড়ে। তার শরীর অনেক খারাপ ছিল। বাড়িতেও তখন কেউ ছিল না। চিয়োমি ছোট হওয়ার জন্য তার জন্য কিছুই করতে পারছিল না। এর জন্য তার অনেক খারাপ লাগছিল। মিনামি তাকে বলে, মন খারাপ করো না, আমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাব। এমন সময় ডোরবেলের শব্দ আসে। মিনামি গিয়ে দরজা খুললে দেখতে পায় তার বন্ধুরা এসেছে। বন্ধুরা এসেই তাকে কেন্ডু খেলায় অংশগ্রহণ করার জন্য জোর করে। আসলে মিনামির পছন্দের খেলা কেন্ডু, কিন্তু সে কোনো প্রতিযোগিতায় কখনোই খেলে না। তার বন্ধুরা প্রায়ই তাকে জোর করত। বন্ধুরা চলে যাবার পর সে আবার শুয়ে পড়ে। সে দরজা লক করতে ভুলে গিয়েছিল। এমন সময় নমুরা তার রুমে চলে আসে, আর সে অসুস্থ থাকায় নমুরা তার মাথায় জলপট্টি দিয়ে দেয়। এতে মিনামি ঘুমিয়ে পড়েছিল। এমন সময় নমুরা তাকে কিস করতে যায়। দূর থেকে চিয়োমি এগুলো দেখছিল। নমুরা তাকে কিস করেই দিচ্ছিল, তখনই মিনামির স্বপ্নে চিয়োমির নাম নিচ্ছিল, যার কারণে নমুরা কিস করতে পারে না আর রাগ করে সেখান থেকে চলে যায়। পরদিন স্কুলে মিনামি তার ব্লেজার ক্লাসরুমে রেখে ফ্রেশ হতে যায়। এক পর্যায়ে রিকু দুর্ঘটনাবশত ব্লেজারটি ফেলে দেয়, কিন্তু তুলতে যাওয়ার আগেই মিনামি এসে তাকে থামিয়ে দেয় এবং ব্লেজার উঠিয়ে ছাদে চলে আসে। চিয়োমি পকেট থেকে বের হয়ে আসে, তবে সে জানায় বেশি একটা আঘাত পায়নি, সামান্য একটু ব্যথা পেয়েছে। এমন সময় মিনামির বন্ধু এসে তাকে আবার কেন্ডু ক্লাবে জয়েন দেওয়ার জন্য বলে, কিন্তু মিনামি বরাবরের মতো এবারও না বলে। তার বন্ধু চলে যাবার পর চিয়োমি তাকে বলে, তুমি সব সময় কেন্ডু প্র্যাকটিস করো, তোমার ক্লাবে একবার হলেও অংশগ্রহণ করা উচিত। মিনামি কোনো কথা না বলে চুপ থাকে। স্কুল ছুটি হলেও সে নমুরার সাথে বাড়ি ফেরার সময় নমুরা তাকে কিস করতে যাচ্ছিল, কিন্তু পকেটে থাকা চিয়োমি তাকে আঘাত করলে সে সরে দাঁড়ায়, কিন্তু নমুরা তাকে গালে কিস করে দৌড়ে চলে যায়। বাড়ি ফিরে চিয়োমি তাকে কেন্ডু খেলায় অংশগ্রহণ করার জন্য অনুরোধ করলে সে রাজি হয়ে যায়। তাই বিকেলবেলা সে কেন্ডু প্র্যাকটিস করতে যায়, আর চিয়োমি তাকে উৎসাহ দিচ্ছিল। পরদিন মিনামি কেন্ডু ক্লাবে অংশগ্রহণ করেছিল। প্রথম দিকে সে খেলায় ভালোই করছিল। চিয়োমি আর নমুরা তাকে অ্যাপ্রিসিয়েট করছিল। তবে এখানে একটা মাস্ক পরা লোককে দেখা যায়, যে মিনামির উপর কেন জানি না নজর রাখছিল। এদিকে দুর্ভাগ্যবশত মিনামি ম্যাচটি হেরে যায়। এ কারণে তার মন অনেকটা খারাপ ছিল। এভাবে চিয়োমির ছোট হবার আজ 2 সপ্তাহ হয়ে যায়।
মিনামির একটি রুমাল চিয়োমির খুব পছন্দ হয়, তাই সে এটা দিয়ে মিনামিকে ড্রেস বানিয়ে দিতে বলে। মিনামি তার কথা মতো ড্রেস বানানোর কাজে লেগে পড়ে। অনেক কষ্ট করে সে ড্রেস বানায়, তবে সেটা চিয়োমির শরীরে লাগে না। তাই চিয়োমি সিদ্ধান্ত নেয় আজ সে বাড়িতে গিয়ে পুতুলের ড্রেস নিয়ে আসবে। কথা মতো মিনামি স্কুলে গেলে চিয়োমি তার বাড়িতে গিয়ে অনেক কষ্টে পোশাক নিয়ে চলে আসে। এমন সময় বাইরে থেকে শব্দ আসে। চিয়োমি মনে করে দাদিমা আসছে, তাই সে লুকিয়ে পড়ে। কিন্তু সেটা দাদি ছিল না, অচেনা এক মহিলা ছিল যে বাড়ির ভেতর ঢুকে পড়ে এবং সে অন্য কাউকে ফোন করে বাড়িতে চলে আসতে বলে। চিয়োমি মিনামিকে মেসেজ করে জানায় বাড়িতে চোর এসেছে। মেসেজ দেখে মিনামি দৌড়ে বাড়ির দিকে আসতে থাকে। এদিকে মহিলাটি সেই মাস্ক পরা লোককে নিয়ে বাড়িতে ঢুকতে থাকে। চিয়োমি বুদ্ধি করে একটা সাউন্ড বক্স চালু করে দেয়, যার জন্য তারা ভয়ে সেখান থেকে চলে যায়। তখনই মিনামি চলে আসে, এসেই চিয়োমিকে ঠিকঠাক দেখে স্বস্তি বোধ করে। এরপর আমরা জানতে পারি মাস্ক পরা লোকটি আসলে মিনামির বাবা ছিল। আসলে সে তার গার্লফ্রেন্ডের সাথে এই বাড়িতে লুকিয়ে এসেছিল ডিভোর্সের কাগজ নিতে। যাই হোক, পরদিন স্কুলে মিনামি রিকোর পাশ দিয়ে যাচ্ছিল। তখন সে রিকোর হাতে ছোট পুতুল দেখে। এমন সময় রিকোর নজর মিনামির পকেটে যায়। চিয়োমি তখন বাইরে থাকার কারণে রিকো তাকে দেখে ফেলে। চিয়োমি ভয় পেয়ে পকেটের ভিতর চলে যায় আর ভাবতে থাকে রিকো তাকে দেখে ফেলেনি তো। চিয়োমি চলে গেলে রিকো তার বন্ধুকে বলতে থাকে মিনামির কাছেও আমার মতো পুতুল আছে। রাতে চিয়োমি নোবেল লেখে, আর এই নোবেল তার বর্তমান অবস্থাকে নিয়ে লেখে। আর রিকো যেহেতু চিয়োমির নোবেলের ফ্যান, তাই সে চিয়োমির রিসেন্ট লেখা লিটল প্রিন্সেসকে ফলো করে। পরদিন মিনামি স্কুল থেকে বাড়ি ফিরলে চিয়োমি তাকে বলে দাদিমা তাকে দেখে নিয়েছে আর তাকে 1 ইঞ্চি প্রিন্সেস ভাবছে। এদিকে দাদিমা সবাইকে জানায় সে 1 ইঞ্চি প্রিন্সেসকে দেখেছে, যার জন্য সে কাপড় বানাচ্ছে। পরদিন মিনামি রেডি হয়ে স্কুলে চলে যায়। স্কুলের লাইব্রেরিতে যখন ম্যাডাম গল্পের বই খুঁজছিল, তখনই রিকো সেখানে চলে আসে আর তাড়াতাড়ি দুজন আলোচনা করতে থাকে চিয়োমি তার আগের নোবেল বাদ দিয়ে 1 ইঞ্চি প্রিন্সেস ইন আ পকেট নামে নোবেল কেন লিখছে। রিকো জানায় চিয়োমি হয়তো নিজেকে 1 ইঞ্চি প্রিন্সেস ভাবছে, যেখানে বড় প্রিন্সেসের সাথে তার প্রেম হবে কিনা সেটা নিয়ে গল্প। ম্যাম তখন জিজ্ঞেস করে তাহলে প্রিন্সটাকে? তখন রিকো মিনামির দিকে তাকিয়ে ভাবে মিনামি না তো, চিয়োমির কল্পনা করা প্রিন্স। এদিকে দাদিমা তার বানানো কাপড় চিয়োমিকে পরিয়ে দেয়, এতে সে অনেক খুশি ছিল। সেদিন রাত হলে চিয়োমি ব্যালকনিতে ডান্স করছিল। অপর পাশ থেকে এটা আবার তার বোন আসুকার নজরে পড়ে, তবে সে সঠিকভাবে বুঝতে পারে না সেটা কি ছিল। যাই হোক, পরদিন দাদিমা অসুস্থ হয়ে পড়ে, যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়। মিনামি স্কুলের মতো আবার ব্লেজার সেখানে থাকা চেয়ারে রেখে ওয়াশরুমে চলে যায়। তখনই একটা বাচ্চা মেয়ে এসে ব্লেজার ঝাড়তে থাকে, যার জন্য চিয়োমি পকেট থেকে পড়ে যায়। বাচ্চাটি তাকে দেখে ফেলে আর তাকে ধরে তার সাথে নিয়ে যায়। মিনামি ফিরে আসলে সে চিয়োমিকে কোথাও দেখতে পায় না। এদিকে সে বাচ্চাটি তাকে বেঁধে রেখেছিল যাতে সে কোথাও যেতে না পারে। তবে ভাগ্যবশত বাচ্চাটির বেড দাদিমার পাশে ছিল, যার জন্য দাদিমা চিয়োমিকে পেয়ে যায় আর বাচ্চাটিকে বুঝিয়ে সে চিয়োমিকে নিয়ে নেয়। কিছুক্ষণ পর তারা দুজন ছাদে বসে গল্প করছিল। তখনই আবার চিয়োমির বোন সেখানে চলে আসে আর লক্ষ্য করে মিনামি কারো সাথে কথা বলছে। সে এগিয়ে গিয়ে চিয়োমিকে দেখে ফেলে, যার জন্য চিয়োমি তার বোনকে সব সত্য খুলে বলে। এদিকে নোমুরা মিনামিকে বলে তুমি আমাকে ইগনোর কেন করো? তুমি কি চিয়োমিকে পছন্দ করো? মিনামি তাকে জানায় হ্যাঁ, ছোটবেলা থেকে আমরা ভালো বন্ধু ছিলাম, তবে এখন আমি উপলব্ধি করছি তাকে আমি পছন্দ করি। এদিকে স্কুল ও চিয়োমির পরিবার জেনে যায় চিয়োমির নোবেল লেখে। এসব দেখে চিয়োমির বাবা অনেক ইমোশনাল হয়ে যায়। সেও ভাবতে পারেনি তাদের মেয়ে এত বুদ্ধিমতী। সবাই এসবে অনেক খুশি ছিল। অন্যদিকে রিকো মিনামির উপর শুরু থেকেই সন্দেহ করছিল, তাই সে সোজা মিনামির বাড়ি চলে আসে এবং এসেই মিনামিকে বলে তোমার সাথে থাকা পুতুল, সেই পুতুলটা আমাকে দেখাও। মিনামি কি বলবে ভেবে পাচ্ছিল না। সে কিছু না বলায় রিকো পুরো রুমে খুঁজতে থাকে, কিন্তু সে কিছুই পায় না। তখন রিকো মিনামিকে বলে আমি জানি তুমি জানো চিয়োমি কোথায় আছে। মিনামি কিছুই বলে না। রিকো বলে আমি বুঝতে পেরেছি চিয়োমি রিসেন্ট যে নোবেল লিখছে সেটা তোমাকে নিয়ে। সে তোমাকে অনেক ভালোবাসে, কিন্তু তুমি তাকে কখনো অনুভব করনি। মিনামি তখন বলে আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে যাবার পর থেকে আমি ভালোবাসা বিশ্বাস করতাম না, কিন্তু এখন উপলব্ধি করতে পারছি আমি সত্যিই চিয়োমিকে লাভ করি। তার এসব কথা শুনে চিয়োমি বাহিরে চলে আসে। রিকো তাকে দেখে তো পুরাই হতবাক হয়ে যায়। তখন রিকো তাদের বলে সমুদ্রের পাড়ে সূর্যাস্তের সময় উইশ করলে তুমি ঠিক হয়ে যেতে পারো। তাই সূর্যাস্তের সময় তারা উইশ করতে যায়, কিন্তু এতেও কোনো লাভ হয় না।
চিয়োমি একই রকম থেকে যায়। তখন চিয়োমি বলে, আমাকে বাড়িতে নিয়ে চলো, আমি বাবা মাকে সব জানাতে চাই। কিন্তু মিনামি বলে, হতাশ হয়েও না, কোনো না কোনো উপায় ঠিকই বের হবে। এরপর হতাশ হয়ে তারা দুজন বাড়ি ফিরে আসছিল। তবে এমন সময় একটি গাড়ির সাথে মিনামির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পাশ দিয়েই চিয়ামির মা যাচ্ছিল। সে এসে তখন চিয়ামিকে দেখে অনেক অবাক হয়ে যায় এবং এরপর মিনামিকে হাসপাতালে নেওয়া হয়। চিয়োমিকে নিয়ে আসে বাড়িতে, যার জন্য সবাই তার সম্পর্কে জেনে যায়। এরপর মিনামিকে দেখার জন্য সবাই হাসপাতালে যায়। চিয়োমির মন অনেকটা খারাপ ছিল, তবে তখন তার মনে হয় ভালোবাসার মানুষকে কিস করলে সে ঠিক হতেও পারে, ঠিক রূপকথার গল্পের মতো। এই ধারণা নিয়ে সে অসুস্থ হয়ে পড়ে থাকা মিনামিকে কিস করে, আর এতে একটি আলো তৈরি হয়, আর অবশেষে চিয়োমি ঠিক হয়ে যায়। এরপর আস্তে আস্তে মিনামি সুস্থ হলে তারা দুজন রিলেশনে চলে যায় এবং সবার অনুমতিতে বিয়ে করে নেয়। এভাবেই গল্পটার হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, আজকের গল্পটা ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে রেখো, যাতে এরকম ইন্টারেস্টিং গল্প তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর হ্যাঁ, একটা পরিবারের মতো আমাদের সাথেই থেকো।